সেই যা যা মনে হয়েছে সেগুলো আপনাদের সামনে রাখছি ছোট সময়ের মধ্যে। আমাদের যারা হিন্দুদের গড মানে বাঙালি যারা, যাদের কথায় এই বাংলার নাস্তিকের সংখ্যা খুবই কম, বেশিরভাগই আমার মতন দরকারে ভগবান মানেন, অদরকারে মানেন না, কিন্তু তার থেকেও বেশি এরকম আছেন যে গুরুদেবের কথা মানেন, গুরুমুখী চিন্তায় চলেন, একদম সনাতনী ভাবনা অনুযায়ী। কোনো না কোনো গুরু আছেন, গুরুদেবরা রয়েছেন, তাদের প্রাতিষ্ঠানিক গুরু হন কিংবা প্রতিষ্ঠান ছাড়া গুরু হন। মূলত দুটি মত বাংলায় চলে, একটা হচ্ছে স্মার্ত মত, একটা হচ্ছে তান্ত্রিক পদ্ধতি তন্ত্র। দুদিকেই গুরুরা রয়েছেন এবং স্বমহিমায় রয়েছেন, এছাড়াও কিছু হাউস আছে, মানে কিছু ব্যবস্থা রয়েছে। দেখুন আমাদের কিরকম, আমরা 46-এর দেশভাগে মুসলমানদের দোষ দেব, তারা আগ্রাসীভাবে দেশভাগ চেয়েছিলেন, অবশ্যই চেয়েছিলেন, কিন্তু তার থেকেও বেশি যে সময় তারা দেশভাগ চাননি, যখন জিন্না আসেননি, যখন কোনো কিছু হয়নি, বা এমনকি আলী ভাতৃদ্বয় তখনও পর্যন্ত সরাসরি ওই ওপর থেকে আসা কিতাবের কথা বলেননি যে সারা পৃথিবীতে দুটো মাত্র জাতি আছে, একটা মুসলিম এবং একটি নন মুসলিম। অন্তত তারা নিজেদের মধ্যে বলাবলি করলো, আম বাঙালি যখন জানে না, যখন ঠাকুর বাড়ির কেউ লোক প্রথম কোরআনের বঙ্গানুবাদ করছেন খুব অন্যরকম ভাবে, অংশী টংশী বলে, মানে শিরক ইত্যাদি কথাগুলো বলছেন না, আলাদা ভাবে বলছেন। সেখানে সেই কোরআন পড়ে মানুষ কোরআন সম্বন্ধে কতটা বুঝছেন, অন্তত বাংলাভাষী হিসেবে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি বইটি পড়েছি, পড়ে দেখেছি যে ওটার সঙ্গে হরফের কোরআনের অনেক অংশে মানে ভুল নেই, কিন্তু নরম করে বলা আছে। যেরকম সরাসরি রেলিকেট সিরাপ যদি কেউ খায় তাহলে যেরকম টকটক লাগবে, তার সঙ্গে চিনি, নুন, জল ইত্যাদি মেশালে অনেকটা ডাইলুটেড হয়ে যায় হয়, তো সেরকম আর কি। তো বিষয়টা খুব এরকমই আছে। সেগুলো গেল ওনাদের পক্ষে। আমাদের এখানে আমরা সবাই হিপোক্রেসি করেছি, হিপোক্রেসির চর্চা করেছি, গুরুবাদীরা তাই করেছেন। আমাদের এখানে সবাই যত মত তত পথে বিশ্বাস করেছি। আমরা কেউ কিন্তু কম্পারেটিভ থিওলজির দিকে যাইনি। এখানে আমরা যারা বসে আছি, হাত তুলুন কতজন কোরআন পড়েছি, অথচ সবাই বলবেন, কতজন পড়েছি বললে ছোট হবে সংখ্যা, কতজন পড়িনি বললে অনেক বড় হবে, বলে আমি কতজন পড়েছি বললাম। এবং পড়েছি মানে কি, পড়া বেশিরভাগ লোক হ্যাঁ হ্যাঁ পড়েছি। কোরআনের মাক্কি পাঠ কোনটা, মাদানী পাঠ কোনটা জানেন? কোরআনের হাদিস কি আলাদা আলাদা কি লেখা আছে কেউ কি জানেন? কেউ জানেন যে হাদিসের মধ্যে কত হাদিস জাল বলে ঘোষণা করা হয়েছে? কেউ বলতে পারবেন যে প্রথম চারজন, প্রথমে বলুন না খিলাফত আন্দোলনের খিলাফত ব্যাপারটা কি, খলিফা কাকে বলে, কেন প্রথম চারজন খলিফাকে, তার মধ্যে দুজনকে খুব কুৎসিতভাবে খুন হতে হয়েছিল, সেখানে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল দিয়ে খুন করেনি, মুসলমানরাই মুসলমানদের মেরেছিল। কিন্তু এই নিয়ে কোনো আলোচনা নেই। আমরা শুধু বলি এই ওরা গরু খায়, ওরা খায়, ওরা ওদেরকে ছোবে না, ওদেরকে এসেট্রা এসেট্রা এসেট্রা। তার সঙ্গে তো এখনকার নতুন ন্যারেটিভ যোগ হয়েছে, হাম চার, ও 5, उसका 25, हम 2 हमारा 2। ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। এবং এই মিথ্যে বেশাতি করে এবং নিজের সঙ্গে ভাবের ঘরে চুরি করে কোনো কিছু দাঁড়াতে পারে না। প্রথমত আমি মনে করি না যে মুসলমান সমাজে সবাই মিলে শুধুমাত্র তাদের নিজেদের কি শান দিচ্ছেন, কখন কোন একটা হিন্দু আমরা খেচাং করে দেবেন, এটাতে আমি বিশ্বাস করি না। আমি তার পাশাপাশি এটাও বিশ্বাস করি যে যারা এটা করতে চাইছেন না, তাদের পেছনে আমরা বৃহত্তম হিন্দু সমাজ, বৃহত্তর সমাজ, তারা কতটা সাপোর্ট দিতে পারছে। আমরা কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য তৈরি আছি। আমরা কেউ কোরআন পড়বো না, কোনোদিন হাদিস পড়বো না, কম্পারেটিভ থিওলজি পড়বো না, আমরা সবকিছু পড়বো। আমি নাম করছি না, আমি কোনো আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে সবার কোনো না কোনো গুরু আছেন, গুরুদেব রয়েছেন, সমস্ত গুরুদেব আমাদের সনাতনী পদ্ধতিতে আমরা তো সবার মধ্যে ঈশ্বর দেখি, আমরা কঙ্কারে সবার দেখি, সমস্ত গুরুদেরই আমরা শিব পিণ্ড সেই জায়গা বলে কল্পনা করি, এবং সেই জন্য সব গুরুদের প্রতি প্রণাম জানিয়ে শুধু বাঙালি গুরুদের কিছু জিনিসের কথা আজকে আমরা অন্তত আমি আপনাদের সামনে রাখছি। যা পাপ হবে সব আমার নীলকণ্ঠের মতন, গত 2 দিন আগে নীল পুজো হয়েছে, আমি নিচ্ছি দেখছি। প্রথমত একজন গুরুদেবের নাম আমি বলবো না, গুরুদেবকে আমরা পেয়েছিলাম বাংলাদেশের একটি জেলায়। গুরুদেবের প্রচন্ড ভালো কবিতার ছড়া লেখার ক্ষমতা আছে, খুব সুন্দর সুন্দর ছড়া দিয়ে তিনি মানুষকে প্রচারিত করেন। ছড়াগুলো অসহ্য সুন্দর এবং খুব ভালো জিনিস, মানুষ এগিয়েছে। তিনি সেখানে থেকে যখন বুদ্ধ, রসুল, শিখ, ইসাই সবাইকে এক বলতে রইলেন, তারপরে একদিন আচমকা দেখা গেল তার আশ্রমে আক্রমণ হলো।
তিনি আর বাংলার উপরে ভরসা রাখতে পারেননি, কেন এতদিন ধরে যা শুনিয়েছেন যত তত পথের দোকান চালিয়ে এবং তারপরে বুদ্ধ রসুল শ্রী সাই সব এক ভাই ভাই বলার পরেও তাকে কিন্তু বাংলা পেরিয়ে সোজাসুজি বিহারে গিয়ে পৌঁছতে হয়েছে দেশভাগের পরে রাতারাতি। তিনি এখানে বসে যখন মুখো কেঁদে কেঁদে আচমকা তিনি চাপ চাপ করে উঠে পড়ছেন এবং তারপরে তিনি সবাই যখন জিজ্ঞেস করছে গুরুদেব কি হলো তখন বলছে যে ওই যে বৃন্দাবনে আমি যে তুলসী গাছ বসিয়ে এসেছিলাম, সেই তুলসী গাছে ছাগল মুখ দিচ্ছিল, আমি এখান থেকে তাকে তাড়াচ্ছিলাম। আমি কোনো অশ্রদ্ধা করছি না, হতেই পারে। আমরা কতটা দেখেছি, জগতের কতটা জানি, এখান থেকে কতটা দেখা যায়। যদি বেদব্যাস দেখতে পান, যদি বাল্মীকি দেখতে পান, তাহলে উনিও দেখতে পাচ্ছেন। কিন্তু তার ঠিক 1.5 বছর পরে দেশ ভাগ হবে, তার যারা ডিসাইপল, তার যারা শিষ্য, তাদেরকে অ্যালার্ট করা, অন্তত কমসে কম বুঝিয়ে নেওয়া, বাবু বিক্রি বাট্টা করে অন্তত বাংলা ছেড়ে ওপারে গিয়ে জমি কিনে রাখো, এটুকু তো বলতে পারতেন। আরেকজন জগৎজয়ী গুরু আছে, সেই ভদ্রলোকের আবার একটু উত্তর, মানে এখন ওটা রাজশাহী কাছাকাছি, আমি পাশের জেলার কাছাকাছি জেলা বললাম, রাজশাহী বললে অনেকে বুঝে, মানে আসল জেলা বললে বুঝে যাবেন, অস্ত্র উৎপাদন করবো না। যার তখন বয়স হয়েছে, বেশ ভালো বয়স, স্কোয়াটিং পজিশনে, মানে মলত্যাগ করতে তিনি পারছেন না। সেই সময় একজন মারোয়ারি ভদ্রলোক তাকে একটা কমর কিনে নেবে এবং কমর বসানোর পরে দেখা গেল যে কিছুদিন ব্যবহার করার পরে, আপনারা জানেন যারা এখানে ডাক্তার বা ডাক্তারের সঙ্গে যুক্ত বা ব্যক্তিগত অভিজ্ঞতা বুঝতে পারবেন, কমর চট করে ব্যবহার করা যায় না, এটা মনস্তাত্ত্বিক অসুবিধা থাকে বহুদিন স্কোয়াটিং পজিশনে টয়লেট করার পরে। তো তিনি কিছুদিন পরে ব্যবহার করতে পারলেন না, সেই গুরুদেব ওটা ব্যবহার যখন বন্ধ করলেন, তখন তাকে সেই মারোয়ারি ভদ্রলোক জিজ্ঞেস করলেন, গুরুদেব আমার কি কোনো দোষ হয়ে গেল? এটা দেখা, আমি কোনো গল্প বলছি। তো তখন বললেন যে এরকম বলছো যে আমি আপনাকে এটা গিফট করলাম, আপনি যে কেন এটাকে ইউজ করছেন? তখন বললেন যে না, আসলে আগের যে টয়লেট বাংলা কমর, তার চোখ থেকে জল বেরোচ্ছে। সে বলছে গুরুদেব 30 বছরের বেশি আমি আপনাকে সেবা করছি, আর আপনি আজকে নতুন লোককে আমাকে ভুলে যাচ্ছেন, আমি সেই জন্য ওটা করছি না। আমি কোনো অশ্রদ্ধা করছি না ভাই, আমি শুধু মনে করাচ্ছি আমাদের এই অচেতন চিতে চেতন দেখা গুরুদেবরাও আমাদের এই বাংলার মানুষদের, তাদের বলতে পারেননি। ঠিক তার 2.5 মাস পরে দেশ ভাগ হচ্ছে, নোয়াখালীতে দাঙ্গা হচ্ছে, মুন্ডু কেটে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে, ইত্যাদি হচ্ছে। আমরা কিন্তু এগুলো করি, আমরা এখনো তাই করে যাই। যে কথা ওসমান দা বলেছেন, আমি আবার একটু আগে তার অনুরণন ঘটেছে, আমি আরেকবার বলবো যে আমরা তার সমস্যা থেকে চট করে মাথা সরিয়ে নিচ্ছি। আমরা কখনো সমস্যাকে সরাসরি অ্যাড্রেসই করছি না, আমরা কখনো সমস্যার মধ্যেই ঢুকতে চাইছি না। আমরা মনে করছি যে নতুন জেনারেশন তারা কেন করছে না, আরে তারা কেন করবে? আপনার ঘরের ছেলে, তাকে আপনি ছোটবেলা থেকে শুনিয়েছেন যে দেখো এইসব কথাবার্তা নিয়ে আলোচনা করবে না, পার্টির কাকুরা রাগ করবে, বাবু ওদের সঙ্গে মিশবে না, ওরা বিড়ি খায়। কিন্তু বাকি ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা কতটা দিয়েছি? আজকে তো দেওয়ালে পিঠ থেকে গেছে বলে আজকে সন্ধ্যা ডেকেছেন, এবং আমি অন্তত বুদ্ধিজীবী মহলের সঙ্গে পরিচিত খুব একটা নই, এখানে এলে আমি একটু বুদ্ধিজীবী হবো এরকম ভেবে টেবে চলে এসেছি। এবং তারপরে ওসমানদা বলেছে খুব ভালো খাবারের ব্যবস্থা আছে। কিন্তু এর পেছনে আগে পেছনে ব্যাপারটা সিরিয়াসলি যদি আমরা এখান থেকে বেরিয়ে, ওসমানদা যখন শুরু করেছিলেন তখন বলেছিলেন প্রত্যেকে ফেসবুকে লিখুন, আমি বাজি ধরে বলতে পারি অন্তত 10% মানুষ আমাদের মধ্যে থাকবেন যারা বলবেন যে পার্টির কাকুরা রাগ করবেন বলে লেখা যাবে না। এই সমস্যা থেকে বাবের ঘরে ছুটি করে আমাদের বেরোতে হবে। আজকের যে সোজাসুজি আমরা মনে করছি, আমি একটুখানি সময় চেয়ে নেবো, আমরা মনে করছি আরে ওখানে তো মোদীবাবু আছে, তারপরে অমিত শাহ বাবু আছেন, তারা এসে টুল পেতে আপনার বাড়ির সামনে পাহারা দেবেন। সেটা কি সম্ভব? কি বাজে বাজে কথা। কারণ বাড়ির পাশে কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে যে অমুক পলিটিক্যাল পার্টিটা কেন করছে না, যে পলিটিক্যাল পার্টিটা আমি করি, কেন করবে, কিসের জন্য করবে? আর অমুক পলিটিক্যাল পার্টিতে কি সরাসরি আকাশ থেকে আসমান থেকে লোক এসেছে? নিকারাগুয়া, নাইজেরিয়া কিংবা চায়না, ভিয়েতনাম থেকে লোক এসে পলিটিক্যাল পার্টি করছে। যারা দুদিন আগে অন্য পলিটিক্যাল পার্টি করতো তারাই তো আজকে জার্সি বলতে করেছে গণতন্ত্র। এটাই সত্য, গণতন্ত্রের এটাই সত্য। সরাসরি বিচারধারার পরিবর্তন হয়ে যাবে একটা 40 বছরের লোকের, এবং সে সঙ্গে সঙ্গে দাঙ্গা করতে ছুটে বেরোবে, এটা কখনো সম্ভব নয়, হতে পারে না। নিরন্তর অনুশীলনের দরকার থাকে, মানসিক অনুশীলনের দরকার থাকে। আমরা ছোটখাটো কথাবার্তা বলে হাওয়া গরম করে ফেলি। আমরা কোনো কিছু লিখলেই ফেসবুক কেন আমাদের ব্লক করে দিচ্ছে তাই নিয়ে চিন্তায় থাকি। ফেসবুকেতে জগৎ চলে না। ফেসবুকে কিছু লোককে হয়তো মানে উস্কে দেওয়া যায়, কিছু লোকের সন্ধ্যেতে আগুন দেওয়া যায়, কিন্তু ফেসবুক দিয়ে একটা সিস্টেমকে আমরা রান
করাতে পারবো না, কোনো সোশ্যাল মিডিয়া দিয়ে পারবো না, যতক্ষণ না আমরা এই ধরনের সভা সমিতি বারবার না করছি। এবং শুধু তাই নয়, এই ধরনের সভা সমিতির কথাগুলো যতক্ষণ না চায়ের দোকান পানের দোকানে গিয়ে না পৌঁছতে পারছি। বামপন্থীদের সফলতা এখানে, আমাদের ব্যর্থতা এই জায়গায়। আমরা এখানে হেরে গেছি। বামপন্থীরা যে ন্যারেটিভ ওরা ঠান্ডা ঘরে বসে তৈরি করতেন, ওনারা সেই ন্যারেটিভ ওনারা রাস্তায় ঘাটে নিয়ে গেছেন। এখানে আমরা দুঃখ করছি, এর আগে বক্তা বলেছেন, যথারীতি বলেছেন, অসম্ভব ভালো বলেছেন যে ঋত্বিক ঘটককে নিয়ে আমাদের একটা প্রচন্ড ধারণা আছে যে উনি বোধহয় আমাদের উদ্বাস্তুদের নিয়ে খুব কথা বলেছেন। বলেননি। আমার ব্যক্তিগতভাবে অনেক বড় পার্টির কাকুরা বলেছিলেন, দুজন ভুল বলেছিলেন যে নতুন ইহুদি নাকি ঋত্বিক ঘটকের লেখা। পরে শুনেছিলাম ওটা সলিল সেনের লেখা, এবং সলিল সেন এবং তার সঙ্গে আরো 4 জন রঙ্গনায় হুড়ুর করেই নাটক চলত, এবং প্রথিতযশা বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীরা সেখানে নাটক করেছেন, এবং তারা শুধু করেনি, কিন্তু তাই নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? নবান্ন নিয়ে রোজ আলোচনা হয়, খ্যাতারু নিয়ে আলোচনা হয়, কেননা ন্যারেটিভ খ্যাতারু এবং নবান্ন নিয়ে আজও আলোচনা হয়। নবান্নের আজকে সেই অ্যাসপেক্টই নেই, কোনো আলোচনা করার জায়গা নেই। খ্যাতারু নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু আমরা আমাদের সিস্টেমকে, আমাদের ন্যারেটিভকে যুগোপযোগী করে ওঠাতে পারিনি। আমাদের আরো দুর্ভাগ্য, যখনই কোনো নতুন লোকেরা এসেছেন এই ন্যারেটিভ বলার জন্য, তখনই তাদেরকে আমরা আমাদের কম্পিটিটর ভেবে নিয়েছি। আসুন, কম্পিটিটর না ভেবে যে যেখান থেকে যতটুকু সহযোগিতা করতে পারছেন তাকে সহযোগিতা করুন, এবং কম্পারেটিভ থিওলজি নিয়ে আলোচনা করুন। তাহলে নিজেদের মধ্যে যে যে জায়গাগুলোতে গোলমাল আছে সেটা হোক। এবং দ্বিতীয়ত, যারা এই সিস্টেম বদলে আপনাকে বেঁচে থাকার জন্য বেশি দিন বৌদ্ধবাদের এই ভারতভূমি রাখতে সাহায্য করছেন, আপনারা তো এরকম নয় যে মুসলমানদের বাদ দিয়ে কিছু করতে পারবেন একেবারে সরাসরি, কাল থেকে তুমি বাদ, আপুলিশ বাদ বাদ, আমরা মাংস বাদ, তোমরা দুধ বাদ, এরকম তো বলা যাবে। সুতরাং তাদের জন্য, তাদের সাপোর্ট দেওয়ার জন্য বেস তৈরি করা আমাদের এই বড় যে সোসাইটি, তাদের আশু কর্তব্য এবং একটা বড় কর্তব্য। তার জন্য কি করবেন আজকে থেকে কথা। অনেক নমস্কার।